একটা কিরকম যেন ক্লামজি সিচুয়েশন ফিল করছি কিনা, বা আপনার কাছে মনে হচ্ছে কিনা যে গভর্নমেন্টের 5 মাস এর মধ্যে মন্ত্রীরা তো নানান ভাবে আলোচিত হচ্ছেন। একজন মন্ত্রী তিনি শাহে আলমকে নিয়ে বহু কথাবার্তা হয়েছে, পরিবহন মন্ত্রী রবিউল ইসলামকে নিয়ে অনেক কথা হয়েছে, তার কথা বলে। এখন আবার শিক্ষামন্ত্রী, আপনি এর আগেও শিক্ষামন্ত্রী সম্পর্কে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী পুরো জেএনজিকেই পথে নামিয়ে দিলেন। তিনি ফার্মের মুরগি হিসাবে বাচ্চাদেরকে ট্রিট করে, এবং জেএনজিরা তারপর থেকে দাবিতে রাস্তা ছাড়ছে না, ঢাকায় করছে, চিটাগাংয়ে করছে। এটা একটা দিক। আপনি কিভাবে দেখছেন শিক্ষামন্ত্রীর বক্তব্যটা? আসলে কতটা এই বলা, আমরা অনেক সময় বলি কথায় ছলে ঘরোয়া ভাবে বলি যে বাচ্চাগুলো আজকালকার দিনে ফার্মের মধ্যে, কিন্তু একজন শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এটা বলাটা কতটা সমীচীন এবং এটার প্রতিক্রিয়ায় যা হচ্ছে। দ্বিতীয়ত একটা ভাই, গত বছর গোপালগঞ্জের কথা আপনাদের মনে আছে, গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রাম ধরে কি হয়েছিল, আপনার সেনাবাহিনীকেই শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে হয়েছে। আজকে আবার গোপালগঞ্জে বিজেপি মোতায়েন করা হলো 5 প্লাটুন, পুলিশ আছে, র্যাব আছে। গোপালগঞ্জে এমন কি হচ্ছে? খুব যে হাজার হাজার লক্ষ আওয়ামী লীগ বের হয়ে গেছে তেমন তো আমরা দেখিনি। তো এই 1 বছর পূর্তি উপলক্ষে আর আওয়ামী লীগের নিঃশ্বাস ফেললে এখন যদি আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি মোতায়েন করতে হয়, তাহলে সামনের দিনগুলোতে কি আছে? আর সবশেষ, শেখ হাসিনার আশা নিয়ে পার্লামেন্টে আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি বর্ডার ক্রস করলেই তাকে অ্যারেস্ট হতে হবে। এই 3টা বিষয়ে আপনার বিশ্লেষণ আশা করছি। মেজর আকবরুজ্জামান রঞ্জন। ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। শিক্ষামন্ত্রীর ব্যাপারে তোমার সঙ্গে তো বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও বলবো যে এখানে দুইটি পক্ষই এখন কেন জানি না ইগোতে চলে গেছে। এই ইগো কিন্তু সরকারের জন্য ভালো হয় না। আমরা অতীতে দেখেছি, বা রাজনীতিতে একটা কথা আছে, তুমি যদি সিদ্ধান্ত নিতে দেরি করো তাহলে সেই সিদ্ধান্ত তোমার জন্য ক্ষতি বয়ে আনবে। রাজনীতির কোন সিদ্ধান্ত যে ফার্স্টে নিতে পারে সেই গেইন করে। রাজনীতিতে কখনোই প্রতিক্রিয়া দেখালে রাজনীতিতে কোনো লাভ হয় না। রাজনীতিতে সবসময় আমরা যেটা বলি চড়াও ভাব থাকতে হবে। তোমাকে আগের থেকেই জিনিসটাকে নিজের নিয়ন্ত্রণ নিতে হবে। না নিতে পারলে পরবর্তীতে নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেলে পরে সেখানে কিছু করার থাকে না। আজকে বিভিন্ন কারণে পরীক্ষা পিছানো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমরা বলেছি এটা একটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা অত্যন্ত কি বলে অক্ষমতা বা তাদের সক্ষমতা আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছে, যে তারা এইচএসসির মতো একটা পরীক্ষা সঠিক সময়ে করাতে পারলো না। এইচএসসি পরীক্ষা তো এই বর্ষাকালে হওয়ার কথা ছিল না, হওয়া উচিত হয় নাই। 15 জুন থেকে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় এবং সেটা চলে 15 আগস্ট পর্যন্ত। 2 মাস আমাদের বর্ষাকাল, একটা চিহ্নিত বর্ষাকাল, সেখানে পরীক্ষা নিয়ে আসছে। তারপরে ঠিক আছে, রিস্ক ঝুঁকি নিয়েছে, ভালো কথা। একটা বৃষ্টি হয়েছে, শিক্ষামন্ত্রী সাহেব পরীক্ষা একদিনটা বাতিল করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি বাতিল করলেন কোন যুক্তিতে? উনি নিজে সরজমিনে না দেখে, না বুঝে করলেন। ঠিক আছে, প্রথম দিন করলেন, পরের দিন তিনি চলে যেতে পারতেন। উনি যে আছে 2000 কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, চট্টগ্রাম এলাকাতে গিয়ে 5-7টা কেন্দ্র সফর করে আসতেন। তখন ওনার চান্দিনার বা কুমিল্লার কেন্দ্রটা গিয়ে, বা ওনার বাড়ি চাঁদপুরের কেন্দ্রটা গিয়ে পরিদর্শন করে আসতেন। কিন্তু না করে উনি এটাকে সার্কাস্টিক কথাবার্তা বললেন, বিভিন্ন ধরনের অমন্ত্রীসুলভ কথা বললেন। মন্ত্রী তো তখন দলের কর্মী না, ছাত্র দলের নেতা না, তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী। শিক্ষা, চিন্তা করেছে, সবচেয়ে মোস্ট সম্মানিত এবং পূজনীয় একটা মন্ত্রী। শিক্ষামন্ত্রীকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। এখানে সবাই মনে করে যে বাংলাদেশ সব সজ্জন ব্যক্তিটাই শিক্ষামন্ত্রী হয়। অতীতে আমরা দেখেছি ভালো ভালো মানুষগুলো শিক্ষামন্ত্রী হয়েছে। আমাদের সময় বি চৌধুরী সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, আমাদের সময় আগে বিএনপিতে ডক্টর ওসমান ফারুক ছিলেন শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ব্যারিস্টার জামিলুদ্দিন সরকার। বিএনপির সমস্ত যাদের শিক্ষামন্ত্রীর পরে মিলন শিক্ষামন্ত্রী হয়েছে, এটা তো মিলন সাহেবের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়, অ্যাচিভমেন্ট। ডক্টর ওসমান ফারুকের যোগ্য ব্যক্তি, উনি এখনো সংসদ সদস্য, কিন্তু ওনাকে বাদ দিয়ে ওনার প্রতিমন্ত্রীকে মন্ত্রী করা হয়েছে, সেটা তো ওনার যে সৌভাগ্য, কিন্তু কাজটা উনি ভালো করতে পারেন নাই। ছাত্ররা দাবি করতে হবে না, এবং আজকে ছাত্রদের বিরুদ্ধে কটূক্তি করা কি দরকার?
এবং এই সমস্ত পরীক্ষা নিয়ে তালবাহানা করা কি দরকার? সরকার তো ইচ্ছা করলে পরীক্ষাটা 15 দিন পিছিয়ে দিতে পারতো। ছাত্রদেরকে মাঠে নামতে দেওয়ার সুযোগ তো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটাতে আমার মনে হয় কোনো কিছু উদ্দেশ্য কাজ করছে। ছাত্রদের দাবি যৌক্তিক, কিন্তু তাদের দাবিটা করার মতো পরিবেশ আমি কেন সৃষ্টি করলাম? আমরা তার দাবির সঙ্গে এক পথে পরীক্ষাটা সময় মতো ঠিক মতো হচ্ছিল না, ছাত্ররা কষ্ট পাচ্ছিল, বর্ষাকালে অনেক ছেলে মেয়ে যেতে পারছিল না। খোদ ঢাকা শহরে বনানীতে কচুক্ষেতে আমরা দেখেছি কি পরিমাণ পানি হয়েছে। সেখানে কেমনে পরীক্ষা দিবে? আদমজি কলেজের পরীক্ষা কেন্দ্র সেখানে পানির তলে ছিল। এই যে শহীদ আনোয়ার স্কুল পানির নিচে, তারপরে শাহিন স্কুল পরীক্ষা কেন্দ্র, আমি ক্যান্টনমেন্টের আশেপাশে গুলো বললাম যে একটা ভালো জায়গাতে, এখানেও পানির নিচে। সেখানে সারা বাংলাদেশে কি অবস্থা, কলাবাগানে কি অবস্থা, তুমি চিন্তা করো, মিরপুরে কি অবস্থা, আমাদের মোহাম্মদপুরে কি অবস্থা, খিলগাঁও, উত্তরা, প্রচুর স্কুল কলেজ আছে যেখানে পরীক্ষা কেন্দ্র আছে, কিন্তু সেটা অনুধাবন না করে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমি এখানে একটি কথা বলতে চাই, ছাত্ররা যে কাজটি করছে এটাকে আমি সমর্থন করি না। তাদের দাবি দিয়েছে, কিন্তু আজকে তারা যেভাবে করছে এটা অনুপ্রেরিত। ছাত্রদেরকে অনুরোধ করব, এখন আমরা গার্জিয়ান আছি, আমরা দেখবো তোমাদের বিষয়টা, তোমরা ঘরে ফিরে যাও। এবং আমিও মনে করি সরকার ইগো করে লাভ নেই। আমিও মনে করি শিক্ষামন্ত্রী তার একজন ভদ্রলোক মানুষ, ওনার আত্মসম্মান রক্ষার্থে উনি পদত্যাগ করে চলে আসায় ওনার জন্য উত্তম হবে। কারণ উনি সরকারকে বিব্রত করছেন, প্রধানমন্ত্রী বিব্রত হচ্ছেন। কারণ এটা যদি আজকে যদি আগুনটা যদি বেড়ে যায়, আমরা যেটা বলি যে যদি কি বলে যেটা দিয়ে আমরা আগুন দেই, যে এটা মানে যদি বেনিতে আমরা বেনি বলি, মানে এই ধানের ইয়া দিয়ে একটা তামাক খাওয়ার জন্য একটা বেনি বানাতে হবে আগুনের জন্য, সেই বেনির গোড়ায় যদি আগুন চলে আসে তখন কি করবে? এখন বেনির মাথায় আগুন আছে, নিয়ন্ত্রণ করা যাবে। আজকেও দেখলাম ছাত্ররা শিক্ষামন্ত্রীর সামনে গিয়ে মিছিল করেছে, তার দাবি করেছে। তাহলে আপনি এটাকে দমন করবেন কিভাবে? তার মানে এই দাবিটাকে তো আপনি দমন করতে হবে। তা দমন কেমনে করবেন? তাহলে নিপীড়ন করবেন, তাহলে মোটিভেশন করবেন, তাহলে ছেলে মেয়েদের বাড়িতে যাবেন, গার্জিয়ানদের চাপ সৃষ্টি করবেন, পুলিশে অ্যাকশন যাবেন। তো এগুলো কি ভালো হবে? চূড়ান্ত পর্যায়ে কি এগুলো কি ভালো ফলাফল নিয়ে আসবে? এটা যদি সরকার উন্নতিকে কোটা বিরোধী আন্দোলন কিভাবে টান নিয়ে দেখেন না, ছাত্ররা তো কোটা বিরোধী আন্দোলনে মাঠে নেমেছিল। তারপর সেটা এখানে এত সহজ দেখেন না, 12 লক্ষ চেয়ে বেশি ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছেন। এই 12 লক্ষ ছেলে মেয়ের অভিভাবক তো সবাই বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, অন্য রাজনৈতিক দল করে না। যে রাজনৈতিক দলগুলোকে আপনি সিদ্ধ করার চেষ্টা করছেন, সেই রাজনৈতিক দলের তো 3-4 লক্ষ ছেলে মেয়ে আছেন। তাদের বাবা মা যেখানে আজকে নির্যাতিত, নিপীড়িত, তাদের যখন ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে পারে না, আজকে এই সুযোগটি তো ছেলে নিতে পারে না। 3 লক্ষ ছেলে যদি ঐক্যবদ্ধ হয়ে আজকে রাস্তায় নেমে আসে, আন্দোলন, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনটা আরো বেগবান করে, আপনি কি করবেন? এর পিছনে ইন্ধন দেওয়ার লোক তো আছে। এই 3 লক্ষ ছেলে মেয়েকে ইন্ধন দেওয়ার মতো যৌক্তিক লোক আছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনি সিদ্ধ করার চেষ্টা করছেন, যাদেরকে গ্রেফতার করছেন, যারা বাড়ি ঘরে থাকতে পারছে না, যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের ছেলে মেয়েরা তো আজকে পরীক্ষা দিচ্ছে। এই 12 লক্ষ ছেলে মেয়ের মধ্যে অন্তত মিনিমাম 3 লক্ষ তো তাদের হবেই সাথে সন্তান। তারা যখন দেখবে তাদের বাবা মা, আত্মীয় স্বজন, তারা আসে ঘরের বাইরে, ঘরে থাকতে পারছে না, তারা বিভিন্ন নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদেরকে জেল জুলুমের শিকার হতে হচ্ছে বিভিন্ন কারণে হোক, কিন্তু সে তাদের কোমলমতি মনে যদি হয় আমার বাবাকে বাঁচানোর এটাই একটা উত্তম পথ, আমি আমার বাবাকে রক্ষা করতে হলে এখন যদি ছাত্র আন্দোলনটাকে বেগবান করি এই পরীক্ষার নামে, দেশে যদি একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, তাহলে সরকার বেকায়দায় পড়বে, সরকার দমন নীতি চালাতে যাবে, তাহলে ওই মামলা হামলাগুলো পিছনে পড়ে যাবে। এখানে ছাত্র সমাজের মধ্যে একটা বিশাল বিভক্তি তৈরি হয়ে যাবে। তখন কোন ছাত্ররা কোন দিকে যাবে? আর এই বিপ্লবী ছাত্ররা তখন কি এদেরকে সমর্থন করবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি এই এইচএসসি ছাত্রদের সমর্থন করবে না? নাকি এখানে বিভেদ সৃষ্টি হবে? এত ধরনের জটিলতায় আমাদের যাওয়ার দরকারটা কি? মিলন যেহেতু সরি বলেছে, তারপরে স্বীকার করে নিয়েছে তার অপরাধ, আমাদের তার সরিটাকে অ্যাকসেপ্ট করা দরকারটা কি?
তারপরে ভাই আরেকটা জিনিস দেখলাম, এই মানে কাটা খায়ে নুনের ছিটা। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার ফেসবুকে বক্তব্য দেওয়ার কি দরকার? এখন ওনারা ফেসবুকে কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রচারিত হয়? আর রাষ্ট্রীয় সিদ্ধান্ত কি উপদেষ্টারা দেন? উপদেষ্টারা, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী তো সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে বলবেন। আর শিক্ষামন্ত্রীকে যদি আস্থা না নেন তাহলে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করবেন। কিন্তু শিক্ষা বিষয়ে কোন রকম রুটিন, কোন রকম ডাইরেক্টিভ, কোন রকম বুলেটিন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও দিতে পারেন না। আমি বিনয়ের সঙ্গে বলছি, কোন উপদেষ্টা তো দেওয়ার প্রশ্নই ওঠে না। এগুলা রাষ্ট্রীয় ক্ষমতাকে বারবার মানে কি বলে সবাই মিসইউজ করার চেষ্টা করছেন। এখন আজকে প্রশ্ন আসছে, প্রশ্ন উঠবে, প্রধানমন্ত্রীর দপ্তর কি সাংবিধানিক? আমার সংবিধানে কি প্রধানমন্ত্রীর, আমরা সংবিধান নিয়ে কথা বলি, সংবিধানে অনেক কিছু বলি, প্রধানমন্ত্রীর দপ্তর কি সাংবিধানিক? প্রধানমন্ত্রী কোন দপ্তর থাকতে পারে? প্রধানমন্ত্রী বলে কি রাষ্ট্রের মধ্যে কোনো আলাদা অফিস আছে, আলাদা কোনো এন্টিটি আছে? প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদের সভাপতিও করবেন প্রধানমন্ত্রী, তাই উনি প্রধানমন্ত্রী, মন্ত্রীদের মধ্যে উনি প্রধান। এই জন্য ওয়েস্টার্নে বলা হয় প্রধানমন্ত্রী ইজ দ্য ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 5 ধরনের ডাইরেকশন দেওয়া হবে, তার মানে শিক্ষা মন্ত্রণালয় কাজ করতেছে না, তার মানে শিক্ষামন্ত্রীর উপরে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা নাই। তাহলে সেই শিক্ষামন্ত্রী ছাত্ররা চাচ্ছে না, আমরা চাচ্ছি না, জনগণ চাচ্ছে না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা নাই। তাহলে কোন ইগোর কারণে আপনি তাকে ধরে রাখবেন? এটা হতেই পারে গণতান্ত্রিক পরিবেশে ক্যাবিনেট সিস্টেম এবং গভর্নমেন্টের মন্ত্রী পরিষদের মন্ত্রীরা অহরহ পদত্যাগ করে, বিভিন্ন ইস্যুতে পদত্যাগ করে, অনেক ভাবে পদত্যাগ করে। আচ্ছা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার সকল পর্যায়ে সকল কিছু এখানে মজুদ ছিল। আমি মনে করি শিক্ষামন্ত্রী সাহেব দেশের স্বার্থে, তার দলের স্বার্থে, যে দলটাকে উনি ভালোবাসেন, যে দলে উনি এমপি হয়েছেন, সে দলের স্বার্থে তিনি আত্মত্যাগ করবেন। আমি আত্মত্যাগ বলছি এই জন্য ওনাকে মহিমান্বিত করার জন্য, কিন্তু আমি বলতে পারতাম সরে দাঁড়াবেন, আমি সরে দাঁড়ান বলছি না, আমি বলছি আত্মত্যাগ করেন, দেশটাকে বাঁচান। কালকে ছেলেরা কিন্তু বেরিয়ে আসবে, আরো বেরিয়ে আসবে, ওই ছেলেরা মজা পেয়ে গেছে। আর এটাতে ইন্ধন দেওয়ার মতো সুযোগ আছে, অনেকে এটাতে ইন্ধন যোগাবে, ইন্ধন যোগালে তাদের রাজনৈতিক সুবিধা আছে। এবং আমরা যে কথায় কথায় বলি না যে বিভিন্ন লোকের সুযোগ সন্ধানীরা সুযোগ নিবে, এই সুযোগটা আপনি কেন দিবেন? একটা লোককে রক্ষা করতে গিয়ে আপনি কেন গোটা সরকারকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন? এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনি একটা লেম এক্সকিউজ দিয়েছেন যে আগে সরকারের আমলে প্রশ্ন হয়েছিল, মডারেশন হয়েছিল। বাবা, আপনি ক্ষমতায় আসেন 5 মাস হয়ে গেছে, আপনি পরীক্ষার শিডিউল দিয়েছেন, আপনি প্রশ্নপত্র না দেখে, না জেনে, না বুঝে, তার সবকিছু না করে আপনি পরীক্ষার শিডিউল ঘোষণা করলেন কি করে? দায়িত্ব কার? তার প্রতিটা কথায় কথায় আপনি নিজে অযোগ্যতা প্রমাণ করতেছেন। আজকে আমাদের এই বর্তমান সরকারে, বর্তমান এই দলের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে শিক্ষামন্ত্রী হওয়ার মতো অনেক যোগ্য আছে। আপাতত আপনি এই ক্রাইসিস ম্যানেজ করার জন্য ডক্টর মুশাররফ সাহেবকে দিয়ে দেন, নাহলে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী আছেন, ওনাকে দেন। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ছিল যে ডক্টর মুশফা ফারুক, তাকে দেন। আমাদের এই ঘরে বসে আছে আমাদের যে মইন সাহেব, ওনাকে দেন। দেখে দেন, শিক্ষামন্ত্রী হিসাবে তারা দেখে পারফর্ম বেটার, তাদের গ্রহণযোগ্যতা অনেক, তাদের যে কোনো লোক, যে কোনো অফিসার, যে কোনো তাকে মান্য করবে। তা আপনি কেন এগোতে যাচ্ছেন? আর বিভিন্ন মন্ত্রীরা, আপনি উপদেষ্টা দিয়ে যাচ্ছেন, স্থানীয় সরকার মন্ত্রী একজন আছেন, সিনিয়র মন্ত্রী, সেখানে কেন মাহে আলমকে এত কথা বলতে দিবেন? কি কারণে? আপনি কেন শর্ট সার্কিট করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেন শর্ট সার্কিট করবেন? আপনি শর্ট সার্কিট করতে গিয়ে কি আপনি আপনার মহাসচিবকে অপমানিত করছেন না? কত লোক তো মুখ খুলে কিছু বলছে না, কিন্তু বাস্তবতা কি?
আপনি কেন শর্ট সার্কিট হবেন স্টেট আপনি যদি মনে করে স্টেট মিনিস্টার কাজ করাবেন তাহলে মন্ত্রীটা বদলে দেন, মন্ত্রী আপনি নিজে থাকেন। স্টেট মিনিস্টার গুলোকে সামনে আপনি সরাসরি আপনি অধীনে নিয়ে আসতে হলে আপনি ওই মন্ত্রীগুলো সরাই দেন, মন্ত্রীগুলো সরিয়ে দিয়ে আপনি নিজের মন্ত্রণালয়ে রাখেন, সরাসরি চালাবেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে, মানে স্টেট মিনিস্টার দিয়ে। এটা তো প্রসিডিউর আছে, কিন্তু প্রসিডিউরটাকে আপনি ঘুরাচ্ছেন কেন? আমি যেটা বলছিলাম, আজকের আমার এই প্রধানমন্ত্রী সচিবালয়ে যদি কেউ হাইকোর্টে যায়, যে প্রধানমন্ত্রী সচিবালয়ে থাকতে পারে কিনা, আমার আমার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ আমার সংবিধান বলে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব, ক্যাবিনেটের মাধ্যমে সিদ্ধান্ত নেব, আমরা কোন ব্যক্তি। গোপালগঞ্জ ইস্যুটা একটু আপনার কাছে শুনতে চাই। কোনটা? গোপালগঞ্জ ইস্যুটাও একটু আপনার কাছে শুনতে চাই। এখন এটা আমরা কাজী, এটা একক সিদ্ধান্ত দেশ চলবে না। গণতান্ত্রিক সিদ্ধান্ত করতে হলে এখানে ক্যাবিনেট সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করতে হবে, মন্ত্রী পরিষদকে সংসদের কাছে দায়বদ্ধ করতে হবে, এবং এখানে প্রধানমন্ত্রী সচিবালয় থাকাটা যুক্তিসঙ্গত হবে না। আজকে প্রশ্ন উঠতেছে, হয়তো প্রশ্ন আমি উঠাইছি, হয়তো আমার প্রতি অপ্রিয় হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আর একদিন হয়তো কেউ না কেউ আদালতে মামলা করে দিতে পারে, মামলা করে যদি ফেরাবল কোন জাজ পাওয়া যায় তাহলে একটা চ্যালেঞ্জের মুখে চলে যাবে। আর আইন শৃঙ্খলার অবস্থা যেটা বলেছ, স্বাভাবিকভাবে গোপালগঞ্জ যে ভালনারেবল প্লেস, গোপালগঞ্জ বলতে গেলে বাংলাদেশ বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এটা কেউ স্বীকার করো বা না করো, ডিসিএসপিরা ওখানে কমফোর্টেবল না। গোপালগঞ্জে ওখানে এমনি তো ধরার বিভিন্ন কারণে মানে কি বলে, যারা সংখ্যা গরিষ্ঠ লঘিষ্ঠ, মানে তাদের অবস্থান ওখানে গোপালগঞ্জে অনেক বেশি। এবং আমি ওখানে গোপালগঞ্জে চান্দাবিলে কাজ করেছি, প্রায় 1 বছর কাজ করেছি, আমি দেখেছি ওখানে কি অবস্থা। বিশাল এলাকার মধ্যে যেখানে একটা মুসলমান মসজিদ খুঁজে পায়নি, নামাজ পড়ার জায়গা খুঁজে পায়নি, তো এরকম একটা অবস্থা গোপালগঞ্জে। সেখানে সাবধান হইতে হবে। এখানে সামনে 15ই আগস্ট আসতেছে, এখানে কিভাবে সেই 15ই আগস্ট আপনি দেখবেন, কিভাবে করবেন, দুইটা জিনিস নিয়ে আসতেছে। কাজে এই ব্যাপারে সরকার একটা সচেতনতা হচ্ছে। তবে আমি মনে করি সরকার কিছু কিছু বিষয়ে খুব ওভার সেন্সিটিভ দেখাচ্ছে। এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না, আমাদের সবার জন্য ভালো হবে, রাজনীতিতে একটা সংঘাত সৃষ্টি হবে। আপনি সংসদে যে কথাগুলো ছিল, আপনার যে বিরোধী দলের সঙ্গে যে আপনাদের বোঝাপড়া গুলো আছে, আপনি বিরোধী দলের কোনো দাবিকে, কোনো যুক্তিকে যদি আপনি না নেন, না গ্রহণ করেন, আপনি ধরেন হাসপাতালের একটা হাসপাতাল বানাচ্ছেন পিজি হাসপাতালের জন্য, বিরোধী দলের নেতারা এটা ঘোর আপত্তি করেছে, যেটাকে কোনো অবস্থাতেই আপনার প্রফিটেবল করতে পারবেন না, আপনি নন প্রফিট করতে হবে, এই দাবিটা তারা করেছে। আপনি কনসিডার করলেন না, আপনি ভোটের মেজরিটিতে আপনি নিয়ে গেলেন, তার মানে আপনার উপর কি করে আস্থা সৃষ্টি হবে? যেখানে বিরোধী দলের নেতা সংসদে 2বার 3বার দাঁড়িয়ে বারবার বলেছে যে আপনি এটা করেন, কিন্তু আরো বৃহত্তর আলোচনা করেন, এটা নিয়ে আপনি আরো আলোচনা করেন, আপনি স্ট্যান্ডিং কমিটি গুলো হোক, স্থায়ী কমিটি গুলো হোক, হওয়ার পরে করেন। এটা এমন কোনো ইমার্জেন্সি কিছু বিষয় না, এটা এমন না যে 1 মাসের মধ্যে না করলে আপনার মাথায় পাহাড় ভেঙে পড়বে। এই একটা স্বাস্থ্য, একটা পিজি হাসপাতালে একটা এক্সট্রা হাসপাতাল স্পেশালাইজ করতে যাচ্ছেন, ভেরি গুড, আমরা অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। কিন্তু সেই হাসপাতালটা নিয়ে যখন বিরোধী দলটা আপত্তি করেছে সংসদে, সবাই মিলে আপত্তি করেছে, আপনি সেই আপত্তিটাকে কংগ্রেসে নিলেন না, তার মানেটা কি? আপনার ব্রুট মেজরিটি দিয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দিলেন। তাহলে বিরোধী দল আপনার প্রতি আস্থা কেন আনবে? আপনি এইটা দিয়েও তো দেখাতে পারতেন বিরোধী দলকে যে আমি আপনাদের প্রতি অ্যাকোমোডেটিভ, আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করব। ঠিক আছে, আপনি বলেছেন আমি এটাকে 7 দিনের জন্য ডেফার্ট করলাম, ঠিক আছে আপনারা একটা কমিটি দেন, আমি আবার কমিটিতে বসে, আমার স্থায়ী কমিটিতে বসে করি, না হলে ঠিক আছে আমি আপনাদের জন্য আরো সুবিধা দেওয়ার জন্য আমি দরকার এটা পরবর্তী সংসদে এটা আমি ডেফার্ট করে দিলাম। কি মহাভারত অশুদ্ধ তো বলেন? আপনি তো বিরোধী দলের প্রতি একটা ভালো কিছু দেখাতে পারতেন, আপনার ব্রুট মেজরিটি আছে, আপনি সংসদে যে কোনো বিল পাস করা নিতে পারবেন। এই সরকার কারোর প্রতি মুখাপেক্ষী নয়, এই সরকার সংবিধান একা একা পরিবর্তন করতে পারবে। সেইখানে আপনাকে
নতুন একটা হাসপাতাল হবে। সেটা শব্দটা দুইটা, আপনি বলেছেন এটা উইথ প্রফিট উইদাউট প্রফিট হবে, মুনাফা হবে, মুনাফা ছাড়া হবে। মুনাফা ছাড়া আমরা সবাই ওয়েলকাম করি, কিন্তু মুনাফা যেন না হয়, সরকার যেন মুনাফার দিকে না দৌড়ায়, সরকার যেন প্রফিট আর্নিং একটা মেশিনারিজ না হয়, এই জন্য বিরোধী দল একটা নোবেল, একটা পবিত্র, একটা সুন্দর দাবি এনেছে। সরকারকে আমরা ব্যবসায় দেখতে চাই না, সরকার বিমানকে ছেড়ে দিতে হবে। বাংলাদেশ বিমান সরকার চালাতে পারে নাই, এগুলো তো কথা বললে হবে না। আমরা বিমানের কথা বলছেন, এই ইস্যুগুলোতে আমরা আরেকদিন আলাপ করব। জি, আমি আসতেছি, আমি এই জন্য বলছি আজকে বিরোধী দল যদি এখন বিভেদ সৃষ্টি করে, বিরোধী দল যদি এখন উস্কায় আপনাকে, তখন কোথায় যাবে? আজকে বিরোধী দলকে হইলে আজকে আওয়ামী লীগ যে কাজটা করছে, পুলিশদের কদিন টাকা রাখবেন? এখন তো অন্তর্বর্তী সরকার নাই, এখন তো আইনের সরকার। এখন তো আপনি যাকে তাকে খুশি গায়ে হাত তুলতে পারবেন না, গুলি চালাতে পারবেন না। কাজে গোপালগঞ্জে যে কাজগুলো আপনি করার চেষ্টা করছেন, এক্সট্রা সেন্সিটিভ হচ্ছেন, কথায় কথায় বিডিআর বিজেপি নামায় দিচ্ছেন, সেনাবাহিনী নামায় দিচ্ছেন। আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনি প্লিজ ফলো দ্য প্রসিজিওর। আপনি ইন এইড অফ সিভিল পাওয়ারে আপনি স্বল্পকালীন পাঠাতে পারেন, বারবার পাঠাতে পারেন না। ইন এইড অফ সিভিল পাওয়ার যদি প্রতিদিনই লাগে, তাহলে সিভিল পাওয়ারটা দরকারটা কি আপনার? তো সেনা পাওয়ারে লাগাই দেন এখানে। আজকে এখানে সেনাবাহিনী লাগাবেন, লাগাবেন, অথচ এত বড় বন্যা গেল, এত কিছু গেল, সেখানে সেনাবাহিনীকে আপনি ত্রাণ কাজে প্রথম থেকে লাগালেন না। বিষয়টা আমি বলছি, সেনাবাহিনীকে বিজেপিকে রাজনৈতিক কারণে ব্যবহার করবেন না। অতীত যারা করেছে তাদেরকে আপনি ভালো বলি নাই, আমাদের উপর অত্যাচার করেছে, জামাতের উপর অত্যাচার করেছে, এই সেনাবাহিনী দিয়ে, এই পুলিশ দিয়ে আমাদের ঠ্যাঙ্গানো হয়েছে, বিজেপি দিয়ে ঠ্যাঙ্গানো হয়েছে। আমরা চাই না রাজনৈতিক হাতিয়ার হিসাবে পুলিশ হোক, বিজেপি হোক, আর্মি হোক, সশস্ত্র বাহিনী হোক, কেউ যেন কাউকে যেন ব্যবহার না করা হয়। আমি বিনীত অনুরোধ করব, গোপালগঞ্জে তুমি যেটা নিয়ে আজকে তুমি স্পর্শকাতর বা তুমি এটা নিয়ে টেনশন নিচ্ছ, আসলে গোপালগঞ্জে তো হ্যাডম দেখাইতে হবে। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে প্রকাশ করতে হয়, তাহলে গোপালগঞ্জে হ্যাডম দেখাইতে হবে। গোপালগঞ্জে যদি আওয়ামী লীগ হেরে যায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হেরে গেল, চিরতরে হেরে যাবে। আক্তার ভাই, আরেকটু 2 মিনিট সময় বাড়াবো। এটা হচ্ছে, গতকালকে পার্লামেন্টে আমাদের আইনমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা বর্ডার ক্রস করলেই, মানে সীমানায় ঢুকলেই তাকে অ্যারেস্ট করা হবে। বিষয়টা কতটুকু কোন দিকে গড়াচ্ছে? আমাদের আইনমন্ত্রী অত্যন্ত বিজ্ঞ মানুষ, তবে মাঝে মাঝে অনেক সময় কি, এই সময় সরকারি চাকরি রক্ষা করতে গেলে যখন মন্ত্রীগুলো চাকরি করতে যায় তখন হয়ে যায়। এটা তো উচিত মানুষই জানে, শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে আসে তাকে গ্রেফতার করা হবে, সে বর্ডার দিয়ে আসবে, প্লেনে আসবে, এটা তো সবাই জানে, এটা তো বলার কিছু না, অবাক লাগে না। তো এইটা বুঝতে হবে, শেখ হাসিনা যেদিন আসবে সেদিন তো আইনমন্ত্রী থাকবেন না, তিনি গ্রেফতার করবেন কিভাবে? শেখ হাসিনা অ্যানসার করে আসবেন যে এই আইনমন্ত্রী সাহেব তখন নাই, বা এই সরকারই নাই, অথবা এই সরকারের সঙ্গে ওনাদের একটা আঘাত হয়ে গেছে যে সরকারি আইনমন্ত্রী সাহেব ফুলের মালা নিয়ে গিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবে। এটা আইনমন্ত্রী সাহেব বলার কথা ছিল না। উনি যদি বিজ্ঞ পলিটিশিয়ান হইতে বলতেন, আমি ওয়েলকাম করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, উনি যে কোনো সময় দেশে আসতে পারেন, উনি আসুক, আমরা ওয়েলকাম করি, উনি এসে আইনের ফেস করুক, বিচার ফেস করুক, আমি ওয়েলকাম করবো। তাতে কি হইতো? তাতে জিনিসটা কি দাঁড়াইতো? বাংলাদেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে, উনি আসুন, মামলা ফেস করুক, সকল আইনগত সুযোগ সুবিধা আমি ওনাদেরকে দেব। তাতে কি ওনার ফাঁসি মাফ হয়ে যেত? তাতে কি বিচার বন্ধ হয়ে যেত? কিন্তু ভয় দেখাচ্ছেন শেখ হাসিনাকে যে গ্রেফতার করবে, কিরকম মানে বালখিল্য বক্তব্য। শেখ হাসিনা বর্ডারে আসলে তা গ্রেফতার করা হবে, আরে বাবারে গ্রেফতারের মালিক, আরে আইন মন্ত্রণালয় গ্রেফতার করে নাকি? হ্যাঁ, আইন মন্ত্রণালয় গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে গিয়ে পুলিশের দারোগারে বলতে হয় অ্যারেস্ট করার জন্য। কোর্ট অ্যারেস্ট করে নাকি? আদালত অ্যারেস্ট করার ক্ষমতা আছে নাকি? এই ধরনের বালখিল্য বক্তব্য দিয়ে ওনারা ওনাদের বসকে, ওনাদের মালিককে খুশি রাখতে চায়, কিন্তু এতে যে ওনাদের অবস্থা সারা বাংলাদেশের মানুষের কাছে নষ্ট হয়ে যেতে বুঝতে হবে। আমি মনে করি শেখ হাসিনা বলছে আসবে,
শেখ হাসিনা যখন আসবে তোর আসার ব্যবস্থা করে আসবে। Thank শেখ you. হাসিনা এভাবেই আসবে যখন তাকে সবাই বরণ করে নিয়ে নেবে। কাজে এটা নিয়ে কথা বলার দরকার নাই। এবং এটা এই আইনমন্ত্রীর বক্তব্যটাকে আমি মনে করি বিজ্ঞ আইনবিদ হিসাবে, উনি অত্যন্ত লার্নেড লয়ার, আই হ্যাভ গট অল দ্য রেসপেক্ট ফর হিম। তারপরে আমি বলবো যে আরেকটু সাবধান, মন্ত্রী হয়েছেন তো এখন তো আর অ্যাটর্নি জেনারেল না, এখন তো আর চাকরি করেন না বা ফ্রিল্যান্সার লয়ার না, ইউ আর এ মিনিস্টার অফ বাংলাদেশ। কাজে আপনার কাইন্ডলি একটু এটাকে আরো ভালো। থ্যাংক ইউ।